নমস্কার, শনিবার দুপুরে ফোর্থ টেস্টারে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমাদের বিষয় হলো রাষ্ট্রায়ত্তের অন্তর্জলি। যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল এই পশ্চিমবঙ্গে, যেখানে যেখানে তার শিল্পকে বাঁচিয়ে রেখেছিল, সমাজের একাংশকে বাঁচিয়ে রেখেছিল, সাংস্কৃতিক পরিমণ্ডলকে বিস্তৃত করেছিল, তা আজকে প্রায় শেষ যাত্রার মুখে। কেন, কি করে হলো আমরা জানি, অনেকেই জানি, কিন্তু জানি যতটা, তারপরেও খানিকটা দিনে গিয়ে মনে হয়েছিল কিছু একটা হবে। আজ মনে হচ্ছে আর কোনো বিশেষ আশা ভরসা দেখা যাচ্ছে না। আমাদের সঙ্গে যারা আছেন প্যানেলে, তারা কি কি বলবেন আমরা শুনবো, আর আমরা দেখে নেবো আজকের চরিত্রটা কি, আগামী দিনে আদৌ কিছু এটা পাল্টাবে কিনা। আমার বাঁ পাশে আছেন দীর্ঘদিনের প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, তারপরে আছেন সাংস্কৃতিক কর্মী এবং এখানকারই ইস্পাত সংস্থায় দীর্ঘদিন চাকরি করেছেন রণজিৎ গুহ। নমস্কার। তার পাশে আছেন শ্রমিক নেতা আইএনটিইউসির রূপনারায়ণপুরের চরণজিৎ সিং। তা আমরা যেটা কথা আজকে আমরা আলোচনার মধ্যে যাব, আলোচনার আগে আমরা বলতে চাইছি যে কটা শিল্প তালুক আমাদের ছিল আগে, একসময় তৈরি হয়েছিল, এটা বলতে খুব শোনাচ্ছে অদ্ভুত, কিন্তু প্রায় বিধানচন্দ্র রায়েরই সময়ের এবং তারই ভিশনের জন্য তৈরি হওয়া। তার মধ্যে একটা হচ্ছে দুর্গাপুর, একটা হলদিয়া, কল্যাণী। তিনটে মুখ থুবড়ে পড়েছে। অথচ এইরকম মুখ থুবড়ে পড়ার কথা ছিল না। একটা সময় মনে হয়েছিল এরাই বাঁচিয়ে রাখবে আমাদের অর্থনৈতিক ভিতটাকে, আমাদের অর্থনীতিটা। কিন্তু আমরা ক্রমাগত দেখলাম এটা মাটির তলা থেকে, পায়ের তলা থেকে, যে তলার যেটুকু বা বাঁচবার আশা ছিল, সমস্ত আশা ভরসাটা কমে গেল, নষ্ট হয়ে গেল। বিশ্বদেব দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন এমন একটা অঞ্চলে যেটি শিল্পাঞ্চল বলেই খ্যাত। সম্প্রতি হিন্দুস্তান কেবলস এর কারখানা এমন ছিল না, এ কোমাতেই ছিল দীর্ঘদিন, কিন্তু এবারে স্থির হয়ে গেল যে এবার এটা বন্ধ হচ্ছে। তোমার এই ব্যাপারে কি মত বিশ্বজিৎ? আসলে আমি যদি একদম খুব সংক্ষেপে কয়েকটা লাইন বলি, হিন্দুস্তান কেবলস হচ্ছে ভারতবর্ষের টেলিফোন কেবল ইন্ডাস্ট্রির প্রথম ইন্ডাস্ট্রি, যা ভারত সরকারের নিজস্ব। 50-এর দশক, 1953 এই কারখানার যাত্রা শুরু হলো এবং পরবর্তী ক্ষেত্রে এই রূপনারায়ণপুর ইউনিটের হাত ধরে হায়দ্রাবাদে একটা ইউনিট হলো এবং নৈনিতে একটা ইউনিট হলো। অদ্ভুত ঘটনা ঘটলো যেটা, যে 1991 সালে যখন রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, তখন উনি এই প্যারালাল কেবল ইন্ডাস্ট্রির জন্ম দেওয়া শুরু করলেন শ্যামপিত্রদার হাত ধরে, এবং দেখা গেল 33টা নতুন করে ইন্ডাস্ট্রি চলে এলো কেবলে। এবং তাদের যেহেতু সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই, ফলে কি হলো, ওদের এই যে খরচটা তুলনামূলকভাবে অনেক কম হলো প্রাইভেট ইন্ডাস্ট্রিতে, এদের বেশি। ধীরে ধীরে দেখা গেল যেখানে ডিফেন্স এবং পিএনটি আর রেল হিন্দুস্তান কেবলসের 100% ক্রেতা ছিলেন, সেটা কমতে কমতে 16-17% নেমে এলো। এবং 96 সালের পর থেকে হিন্দুস্তান কেবলস ক্রমশ রুগ্ন হওয়ার পথে একেবারেই শুরু হলো। তারপর 2003-এর 31শে মার্চ শেষ প্রোডাকশন হলো হিন্দুস্তান কেবলসে। তারপর থেকে আজকে পর্যন্ত তার আর কোনো প্রোডাকশন নেই। মাঝখানে শোনা গিয়েছিল কংগ্রেস সরকার ইউপিএ তারা চলে যাওয়ার সময় বলে গেল যে আমরা ডিফেন্সকে এটা হ্যান্ড ওভার করবো, এই নিয়ে অনেক দূর অব্দি গড়িয়েও ছিল, কিন্তু শেষ অব্দি হয়নি। পরবর্তী যে বর্তমান সরকার, বাবুল সুপ্রিয় এসে প্রতিশ্রুতি দিলেন যে হ্যাঁ, হিন্দুস্তান কেবলসকে আমরা বাঁচাবো এবং প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে নিয়ে যাব। তাই নিয়ে অনেক আবির খেলা টেলা হলো। আলটিমেটলি এই সরকার ঘোষণা করে দিল শুধু হিন্দুস্তান কেবলস নয়, একদিনে 17টা রাষ্ট্রায়ত্ত শিল্প ভারতবর্ষের, তার মধ্যে এইচএমটি অন্যতম, তারা বন্ধ করলেন। এবং আগামী 31শে ডিসেম্বর হিন্দুস্তান কেবলসের লাস্ট ডে হবে, কেননা ইতিমধ্যেই সব কর্মচারী এবং অফিসাররা সকলেই ভিআরএস দিয়ে দিয়েছেন। কেবলমাত্র একটা চালাকি তারা করেছেন, যে নৈনিতে তাদের যে প্রজেক্ট, সেই নৈনির প্রজেক্টটাকে তারা ওই আমাদের কেন্দ্রীয় সরকারের একটা দপ্তরের মধ্যে নিয়ে নেওয়া হলো। এবং যেহেতু সেখানে খুব কম সংখ্যক লোক, কিন্তু ইন্ডাস্ট্রির যে পরিকাঠামো সেটা অনেক বেশি আছে, অ্যারোনটিক্স ইন্ডিয়া,
তারা ওইটা তার পাশে যেহেতু ওদের কারখানা আছে সেই জন্য তারা ওরা ওইটা চালাতে পারবে। এইটা হলো সামগ্রিকভাবে হিন্দুস্তান কেবলসের বর্তমান পরিস্থিতি। তাহলে আমরা যেটা দেখি, না, এর সাথে তোমাকে আরেকটা জিনিস একটু অবশ্যই জুড়ে দেওয়ার দরকার। হিন্দুস্তান কেবলসের লাগোয়া হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ, সেটা নিয়ে তুমি হয়তো পরে জানতে চাইবে। আমি খালি একটা লাইনে বলে রাখি, চিত্তরঞ্জন লোকোমোটিভ একটা সময় 18,000 কর্মচারী ছিল, আজকে সেটা 11,000-এ নেমে এসছে। আগে 4% বাইরে থেকে মাল আসতো, আজকে সেটা হিউজ পরিমাণ আসাতে দেখা যাচ্ছে প্রতিদিন অফলোডিং। এবং কদিন আগে, দিন 15 হয়নি, তাদের স্টিল ফাউন্ড্রি, যে সবচেয়ে ভারতবর্ষের সেরা রেলের একটা বড় ওয়ার্কশপের পার্ট, সেখানকার 850 কর্মী থালা নিয়ে রাস্তায় বসে ম্যানেজমেন্টকে ঘেরাও করে বললেন আমাদের কাজ দিন, গত 1 বছর ধরে আমাদের কাজ নেই। ফলে হিন্দুস্তান কেবলসের পুনরাবৃত্তি চিত্তরঞ্জনের দিকে। এইটা একটা বিশ্বদেব যে নোটে শেষ করলো, সেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং। এত মানুষ বলছেন আমাদের কাজ দিন, আমাদের কাজ নেই। আমরা এই যে দীর্ঘ, এখন তো যে সরকার চলছে, তৃণমূল সরকার বলি বা মমতা ব্যানার্জির সরকার বলি, এর আগের যে 34 বছর চলেছে, তখন একটা আন্দোলন কিন্তু প্রায় হয়েছে, কাজ আছে, কাজ করব না। এবং সেখানে কিন্তু সিটু শুধু নয়, আমরা সিটুকে যে একদিকে দোষারোপ করি, তাকে কাঠগড়ায় তুলি, শুধু সেটা করা উচিত হবে না। তার সঙ্গে আইটিউসি সমানভাবে একই রকম ভাবনা বলেছে, সব একইভাবে চলেছে। আমার এখানে একজন আইটিউসি নেতা আছেন, তিনি বহুদিনের আইটিউসি সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, পরিচালনার কাজের সঙ্গে যুক্ত, কিভাবে শ্রমিক আন্দোলন চালাতে হয় তা জানেন। আমি তাকে দুটো জিনিস জিজ্ঞাসা করব। একটা জিনিস হচ্ছে, আপনি চরণজিৎ আমাকে বলুন যে আগে যদি আপনাদের এই বোধোদয়টা হতো যে না, কাজ করাটা দরকার, কাজ বন্ধ করাচ্ছে, এইটা হয়নি কেন? 1 নম্বর। আর দ্বিতীয়ত, আপনাদের সরকার, আইএনটিইউসি, আমি যদিও আইএনটিইউসি একটা সবাই বলে ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু আমরা জানি যতই ইন্ডিপেন্ডেন্ট বডি হোক, কংগ্রেস সরকারের সঙ্গে তার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল। সেই সরকার কিন্তু বুঝিয়েও হিন্দুস্তান কেবলসকে চাঙ্গা করা যায়নি। এই কাজটা আপনারা কেন করতে পারলেন না? আপনাদের সঙ্গে সিপিআইএম বা লেফট ফ্রন্ট 4.5 বছর ধরে ছিল সরকারে, কিন্তু আপনারা সেই সময় কিচ্ছু করতে পারলেন না। কেন পারলেন না? প্রথমেই বলি যে কাজ বন্ধ করার উদ্দেশ্য হিন্দুস্তান কেবলস রূপনারায়ণপুর ইউনিটে কোনোদিনই ছিল না। আচ্ছা। কারণ আমাদের একটা প্রোডাকশন ভিত্তিক ইউনিট, কারণ প্রোডাকশন নিয়েই ওখানে আমাদের মাইনে, প্রোডাকশন নিয়েই সবকিছু। যার জন্য আমরা মার খেয়েছি একমাত্র এই স্যাম পেট্রোডার সময়, যখন যে প্রাইভেট কোম্পানিগুলোকে কাজ দিয়ে দেওয়া হলো, তখন আস্তে আস্তে আমাদের কাজগুলো কি হলো, কমতে শুরু করলো। আমরা অর্ডার পেতে, যেটা আগে পেতাম, যেটা আমরা 100% সরকারকে সরবরাহ করতাম আমরা কেবল, সেটা আমরা চলে এলাম একদম 25%-এ। অথচ কোয়ালিটি মেনটেন করতে পারলো না কেউই আমাদের মতো। কিন্তু আমাদের আস্তে আস্তে অর্ডারটা কমে গেল, আমাদের অর্ডার দেওয়া বন্ধ করে দিল। তখন আস্তে আস্তে আমাদের কাজগুলো ধীমি গতিতে চলতে শুরু করলো। যেহেতু অর্ডার নেই, তার জন্য প্রোডাকশন নেই। কাজ আমরা কোনোদিনই বন্ধ করি না। আপনাকে বলে রাখি যে আমাদের ওখানে আমাদের যত ইউনিয়ন আছে, আমরা একটা ফোরামের মধ্যে চলে এসেছি, জয়েন্ট অ্যাকশন কমিটির মধ্যে চলে এসেছি বহু বছর থেকে, যখন থেকে আমাদের খারাপ অবস্থা হয়েছিল। এবং আমরা যখনই স্ট্রাইক হয়, যে কোনো দলের স্ট্রাইক হয়, হিন্দুস্তান কেবলস আপনি দেখবেন অলওয়েজ খোলা থাকে। আমরা কোনো বন্ধে বিশ্বাস করি না। বন্ধটা নিয়ে আমাদের হচ্ছে সরকারি যে চিন্তা ভাবনাটা যেটা ছিল, সেটা আপনাদের পক্ষে আমাদের হয়নি, বরং আপনাদের অশুভ একটা ইঙ্গিত বয়ে 100%। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যেটা চরণজিৎ বলছেন যে আশেপাশে সমস্ত জায়গায় যে বন্ধের রাজনীতি আমরা দেখেছি, কাজ, এটা কিন্তু চিত্তরঞ্জনের ক্ষেত্র গত কয়েক বছর ধরে বামপন্থীদের ডাকা বন্ধে চিত্তরঞ্জনের কর্মীরা যাননি। এবং এই লাস্ট যে 2টো বন্ধ, তাতে বংশবাবু বলছেন যে আমরা ওখানে খুব দুর্বল হয়ে গেছি, এটা বাস্তব। এবং কেন শ্রমিকরা মেনে নিচ্ছেন না বন্ধের বিষয়টা, সেটা কিন্তু আমরাও অবাক হয়ে যাচ্ছি। এটা কিন্তু ঘটনা। কিন্তু বিশ্বদেব, আমি এইটাই বলতে চাইছিলাম বিশ্বদেবকে, যে দেখো, এইটা বুঝতে লাগলো কখন, কতদিন, যখন ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে। যখন ঝাঁপ খোলা ছিল, যখন চতুর্দিকে অর্থ ছিল, আমদানি ছিল, টাকার কোনো ভয় ছিল না, চাকরি যাবার ভয় ছিল না, তখন কিন্তু বন্ধের রাজনীতি তুমিও দেখেছো, আমিও দেখেছি। ওখানে গেলে কাউকে স্কুটার, মোটরসাইকেল, গাড়িতে যাওয়া যেত না, সাইকেলেও যাওয়া যেত না, নামিয়ে দেওয়া হতো, দরজা বন্ধ করে দেওয়া হতো। এবং সিপিএম এর সমস্ত বড় বড় নেতারা সেখানে বসে থাকতেন, চোখ রাঙানো হতো না, কারণ তাতে চোখের মধ্যে এমন হিমশীতল একটা দৃষ্টি থাকতো, সেই ভয়েই কেউ যেত না। এই জিনিস দিনের পর দিন আমরা দেখেছি। একদম।
আমরা শিল্পাঞ্চলে এই ধরনের বন্ধের রাজনীতি দেখে দেখে অভ্যস্ত। আমার বক্তব্য সেই সময়ে এই ভিশনটা ওনাদের হলো না, দুর্গাপুরেও সেটাই হয়নি, আমি জানি, আমি আসছি এখানে। আর যেটা আরেকটা পলিসির কথা বলেছেন চরণজিৎ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনডিড, অ্যান্ড আই কনসিডার ইট টু বি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একই জিনিস দুর্গাপুর স্টিলেও হয়েছে। দুর্গাপুর স্টিলকে এমন জিনিস বানাতে হয়েছে যার মার্কেট ভ্যালুতে সরকারকেই দিতে হবে, বিক্রি করতে হবে, কিন্তু টাকা কবে আসবে তার কোনো ঠিকানা নেই। এবং কম্পিটিটিভ বাজারে লড়তে গেলে যা যা করা দরকার, পলিসি চেঞ্জ করা দরকার, সেই পলিসি কিন্তু দুর্গাপুর স্টিলও করেনি। আমার বক্তব্য এখানে আমাদের রণজিৎ গুহ যদিও নাম, কিন্তু আমরা সবাই রঞ্জিতা বলেই জানি, আমি রঞ্জিতা বলেই বলবো। রঞ্জিতা, আপনি তো এখানে দীর্ঘদিন আছেন, আপনি অ্যালয় স্টিল প্ল্যান্টে ছিলেন। অ্যালয় স্টিল প্ল্যান্টের অবস্থা আজকে একেবারেই প্রায় মরে যাওয়ার অবস্থা, অথচ অ্যালয় স্টিল প্ল্যান্টের কিন্তু এটা হওয়ার কথা ছিল না একেবারেই, এটা আমার মনে হয়। বিশেষ করে সাধারণ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যদি বা কিছু কম্পিটিশনের মধ্যে পড়ে, অ্যালয় স্টিল প্ল্যান্ট এমন জিনিস তৈরি করে তাতে কিন্তু বাজারে টিকে থাকতে পারত। প্রথমত হচ্ছে, আপনার কেন মনে হয় অ্যালয় স্টিল প্ল্যান্ট আস্তে 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 ক্ষয়িষ্ণু হয়ে গেল? আর দ্বিতীয় প্রশ্ন একই সঙ্গে করে রাখি, সেটা আমি আসবো, মানে যে বৃহত্তর একটা মঞ্চের দিকে একটা যাওয়ার কথা ছিল ব্যাপক অর্থে, সেই জিনিসটা প্রশ্নটা আমি এর পরে করছি। তার আগে আপনি এইটা শুধু বলে দিন যে কেন অ্যালয় স্টিল প্ল্যান্ট এই অবস্থা চলে গেল কেন? অ্যালয় স্টিল আলাদা করে কিছু না গৌতম, যদি বলো রাষ্ট্রায়ত্ত শিল্প হিন্দুস্তান কেবলসের কথা হচ্ছে, ডিএসপি কে কিছু বলে অ্যালয় স্টিল, সর্বত্রই রোগ এক, কারণও এক, আলাদা আলাদা করে এই কারখানার জন্য এই অবস্থা, ওই কারখানা আলাদা অসুখ তা না, অসুখটা এক অসুখ। এই অসুখটার মধ্যে অর্থনীতি জড়িয়ে আছে, রাজনীতি জড়িয়ে আছে, নীতি প্রণেতাদের ভাবনা চিন্তা জড়িয়ে আছে। তার আগে বলে শুনতে খুব খারাপ লাগবে, রেকর্ড উঠতে পারে না অনেকে, যেটা বিশ্ব বলছে না কাজ চাই বলে এখন খুব চাচাচ্ছে। হ্যাঁ, আমি বলছি কাজ চাইছে না, চাকরিটা চাইছে, চাকরি চাইছে। ঠিক, এক্স্যাক্টলি। এই তফাৎটা হচ্ছে এই যে মানসিকতা, এই যে রোগ, আমাদের যে রোগের জন্য আজকে এই শিল্পগুলোর হাল এই, সেটাকে জোরালো করে দিয়েছে অসুখটাকে আমাদের এই মানসিকতা, যেখানে আসলে চাকরি চেয়েছে, কাজ নয়। ঠিক। এবং রাষ্ট্রায়ত্ত শিল্প একদম স্বাধীনতার পরে প্রথম থেকে নানা নীতি প্রণেতা যারা করলেন, যে মৌলিক যে শিল্পগুলো, বিশেষ করে ইস্পাত, যাতে কিনা অন্য ডেভেলপমেন্ট গুলো চলবে, কম্প্রোমাইজ করলেন যে এই কারখানাগুলো হবে চাকরির জন্য, হ্যাঁ ঠিক, কাজের জন্য নয়, ওয়েলফেয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করা। কারখানাকে দেখা হচ্ছে কিভাবে, কতটা পণ্য কি দামে কিভাবে বাজারে জন্য উৎপাদন হবে সেটা ভাববো না, কি ভাবতে শুরু করলো, কত লোকের চাকরি হবে। সুতরাং আমাদের প্রাথমিকভাবে, আমি বিশেষ করে একদম সরাসরি মার্কসিস্ট কনসেপশনে পন্ডিত জওহরলাল নেহরুর রাশিয়ার মাথা চাপিয়ে দেওয়ার পরে মাথার মধ্যে ঢুকে গেল যে কারখানা হচ্ছে বেকার সমস্যার সমাধানের জন্য। আমরা ইংরেজিতে বলি, একটা হচ্ছে আনএমপ্লয়েড এক জিনিস, জবলেস আলাদা জিনিস। আমরা জব ক্রিয়েশন করছি না, আমরা কিছু এমপ্লয়মেন্ট, এবং এমপ্লয়মেন্ট মানে কিভাবে দিচ্ছি তাদের এটাও বোঝানো হচ্ছে কাজ না করলেও তোমার চাকরি চলে যাবে, চাকরি তোমার যাবে না, এই নিশ্চয়তাটা দিচ্ছি। সেই নিশ্চয়তা এখন মাস গেলে মাইনেটা পাবে, সেই নিশ্চয়তা। এবং সবচেয়ে মজা হচ্ছে দেখো যে বায়োমেট্রিক সিস্টেমে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, তার বিরোধিতা করছে। মানে একদিকে বলছেন আমার কাজ চাই, আরেকদিকে বলছে হাজিরাতে বায়োমেট্রিক সিস্টেম, ওটা আমি মানবো না। আমি যেটা বলতে চাইছি, যেটা আসল কথা, যে আমি বলছি না যে এর জন্য কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমি বলছি যে এই অর্থনীতি, আমি বলছি এই একটা কারণ ছিল, আমি বলবো অসুখটাকে না আরো জোরালো করে দিচ্ছে, এটার কারণ। আচ্ছা হ্যাঁ বলুন। তুমি লক্ষ্য করে দেখো, আমার এখন ঝাড়খণ্ড পাশে বিহার, আগে বিহার ছিল, জামশেদপুর সেলিব্রেট করছে গত 75 বছরে ধর্মঘট হয়নি, সেটা হচ্ছে জামশেদপুরের সেলিব্রেশন। তো আমাদের নেতৃবৃন্দ, শ্রমিক নেতা বলে যারা অতি বিখ্যাত, জামশেদপুরের শ্রমিকদের উপর কোন অন্যায় হচ্ছে না, সেটা করছে না। সত্যিতে সেখানে বামপন্থী মানসিকতার লোক নেই বা দক্ষিণপন্থী মানসিকতার লোক নেই, আমি সব বলছি, লড়াইটা এসে যায় সরকারি কারখানাতে। আচ্ছা, আমরা একটু খানিক পরেই আমরা একটু কল্যাণী শিল্প তালুকে যাব, মানে আমাদের যে আছে তার সঙ্গে কথা বলবো যে কল্যাণী শিল্প তালুকটার কি অবস্থা হয়ে আছে। আমরা এখন যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগ করতে পারলেই আমরা তার সঙ্গে কথা বলবো যে আজকে কল্যাণীর কি অবস্থা। যে এই কল্যাণী তো বিধানচন্দ্র রায়েরই স্বপ্ন ছিল। আপনি যেটা বললেন যে ওয়েলফেয়ার স্টেট,
চরণজিতের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। আপনি রূপনারায়ণপুর হলেও তো আপনার নেতৃত্ব তো রূপনারায়ণপুরে সীমাবদ্ধ নয়, আপনি রাজ্যের সঙ্গেও আছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গেই আছেন। আপনি আমাকে একটা জিনিস বলুন, এটা তো গেল খারাপ জিনিস, নেতিবাচক, কাজ করব না কাজ করব না, আর আজকে বলছে কাজ চাই কাজ চাই, চাকরি চাই। কিন্তু এর মাঝে পড়ে এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গ দেখলো এতদিন, এই যে বন্ধ হয়ে গেল, শিল্প পরাঙ্মুখ হয়ে গেল, চলে গেল পালিয়ে, কিন্তু যারা রইল, যে সমস্ত বেসরকারি শিল্প রইল, সেই শিল্পে যেভাবে শোষণ হচ্ছে, আমি জানি শোষণ হচ্ছে, তাকে শোষণই বলে। কেউ 6,000 টাকা মাইনে পায়, 7,000 টাকা মাইনে পায়, ইঞ্জিনিয়াররা 10,000 টাকা মাইনে পায়, স্কুলের বেসরকারি স্কুলে 7,000 টাকা 6,500 টাকা মাইনে পায়, কল সেন্টারে গিয়ে 6,500 টাকায় গোটা রাত্রির কাজ করতে হয়। আমি কোন নেতাকে একটা সাপ্লিমেন্ট, আমার দুর্গাপুরে রাতুয়ারিয়া অঙ্গপুরে ওখানে যদি যাও, বন্ডেড লেবার আছে। ইয়েস, সেটা দুর্গাপুর নয়, আমি বলছি গোটা আসানসোল, দুর্গাপুরের যে শিল্প তালুকগুলো সব জায়গায় সেখানে বন্ডেড লেবার কিরকম। আমি গত পরশু একটা ইনসিডেন্ট, আমি পরশুর ইনসিডেন্ট তোমার কাজে লেগে যাবে, যে জামুরিয়ায় একটা কারখানায় পেরেক তৈরি হতো, সেই পেরেক তৈরির কারখানাটায় হঠাৎ সকালবেলা একজন ম্যানেজার বললেন, ভাই তোমাদের 6 জনকে আমি আজকে বসিয়ে দিলাম। তো বললো কেন বসিয়ে দিলেন? বললো আমাদের এখন নোটের আকাল, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কাজ দিতে হবে। ঠিক আছে, তাই নিয়ে একই রাজনৈতিক দলের 2 গোষ্ঠীর মধ্যে মারামারি হলো, 7টা বাইক ভাঙচুর হলো, ছেলেগুলো গিয়ে থানায় অভিযোগ জানালো যে আমাকে এই নেতা বলেছিলেন তোমরা গিয়ে বন্ধ করে দাও, থানায় অভিযোগ হলো গত পরশু রাত্রে। এবং সবচেয়ে মজা হচ্ছে যে এরপর এই ছেলেগুলো কিন্তু এখনো কাজ ফেরত পায়নি। তার মানে এইরকম আবার এর সাথে লিঙ্ক আপ যে আরেকজন নেতা জামুরিয়ার, তিনি একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ করার জন্য, মানে তোলা না দিলে বন্ধ করে দেবো, তাকে বহিষ্কার করা হলো। বিশ্বদেব, আমরা একটু কল্যাণী থেকে ঘুরে আসি। আমাদের কল্যাণীতে আমাদের প্রতিনিধি ওখানে আছেন, আমি তাকে শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইছি। এই যে শিল্প তালুক কল্যাণীতে ছিল, বিভিন্ন রকমের ছিল, তার মধ্যে বর্তমান ঠিক এই মুহূর্তে সরকারি শিল্পে, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোর অবস্থা কিরকম? বর্তমানে বড় শিল্প চলছে কিরকম, যেমন বিয়ার ফ্যাক্টরিতে শুরু করে একটা দুটো বড় শিল্প চলছে, এবং একটা মেঘনা শিল্প আছে, এরকম একটা দুটো বড় শিল্প বলতে গেলে হাতে করে 2 থেকে 3টে চলছে। বাকি সবই ক্ষুদ্র, এবং আরো যা যা আছে, মানে সব যদি ধরা হয় অবস্থাগুলো দাঁড়াবে 20 থেকে 25টা শিল্প হয়তো চলছে। আচ্ছা, আমাদের অনেকটা প্রায় মৃত অবস্থা। আচ্ছা, এই যে এখানে যতগুলো শিল্প ছিল, শিল্প সংখ্যা মোটামুটি 100-এর উপরে শিল্প কারখানা এখানে ছিল, তার মধ্যে এখন আর কিছুই নেই বললেই চলে। আচ্ছা, তুমি দুটো জিনিস আমাকে বোঝাও। একটা হচ্ছে যে এই শিল্পগুলো বন্ধ হলো কেন, তার কারণটা কি, আর এখন বর্তমানে আর আগে কত শ্রমিক সেখানে নিযুক্ত ছিলেন? আগে ধরে রাখো আমরা 90-এর সময় বা 2000-এই কত ছিলেন, আর আজকে সেই শ্রমিক সংখ্যা কত হয়েছে, এটা কোনো হিসেব আছে তোমার কাছে? এইভাবে হিসাব দেওয়া মুশকিল, কেন অনেক শিল্প, এতগুলো শিল্পের মধ্যে মানে এক একটা ইন্ডাস্ট্রিতে, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি যেগুলো, সেগুলো তো কমপক্ষে 40 থেকে 50 জন কর্মী কাজ করে, কিন্তু যেগুলো এরকম তো প্রচুর শিল্প। আচ্ছা, বড় শিল্প, আচ্ছা বড় শিল্প বলতে সেখানে কি ছিল? বড় শিল্প বলতে কি কি ছিল? ভারী শিল্প বলতে কি কি ছিল? ভারী শিল্প বলতে গেলে যেমন সুতোর শিল্প, কারখানা ছিল, ফ্যাক্টরি ছিল, বড় বড় কেমিক্যাল ফ্যাক্টরি ছিল। তো তাদের বন্ধ হওয়ার মূল কারণটা কি তুমি জানো? মূল কারণটা বলো। শ্রমিক এবং মালিকের বেশিরভাগ ক্ষেত্রে জানা গেছে শ্রমিক এবং মালিকের অসন্তোষের ক্ষেত্রে বন্ধ হয়েছে। এইটাই মূল কারণ, আর কোনো কারণ নেই। এটাই মূল কারণ দেখা গেছে, যেগুলো আমরা খবর করতে গিয়ে দেখেছি, মালিক এবং শ্রমিকের অসন্তোষ গুলোই বেশি সামনে এসে। আচ্ছা, তুমি কি এই জিনিসটা জানো যে ওই যে যেখানে ওখানে কেমিক্যালস হোক বা সুতো হোক, তার কাস্টমার কারা ছিল, ক্লায়েন্ট কারা ছিল?
কোথায় যেত? এইভাবে বলাটা মুশকিল, কেন এই যে ইন্ডাস্ট্রিগুলো তো বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ বিভিন্ন জায়গাতে মার্কেট করতে না, বিভিন্ন মানে বললে হবে না, স্পেসিফিক্যালি কোন কোন জায়গায় ওরা মার্কেট করে তোমার কি জানা আছে? এইভাবে স্পেসিফিক বলতে পারবো না আচ্ছা। তারা কোথায় কোথায় মার্কেট করতে, কিন্তু তাদের যেমন পেঁয়াজ স্টিলের যে ইন্ডাস্ট্রিটা ছিল, হ্যাঁ পেঁয়াজ স্টিল যে ফ্যাক্টরি, হ্যাঁ। তারাও এখান থেকে উঠে গেছে। হ্যাঁ তারা বলছে যে আমাদের মার্কেটে ভালো মানে এমনি বিক্রি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে লস হচ্ছে, আচ্ছা এবং শ্রমিকের সাথে মালিকের প্রচুর রকমের একটা অসন্ত। হুম এই যে তারপরে তো যেটা লকআউট, বিভিন্ন সময় সেটা তো বেসরকারি কারখানা, বেসরকারি। বুঝতে পেরেছি তোমার কথা, বুঝতে পেরেছি। তুমি থাকো, যদি আমাদের দরকার হয় আবার তোমার কাছে আসবো। তো একটা জিনিস এর মধ্যে কাছে এলো সামনে, সেটা হচ্ছে শুধু সরকারি নয়, রাষ্ট্রায়ত্ত নয়, বেসরকারি কারখানাতেও মালিক শ্রমিক দ্বন্দ্ব বা এটা যেটা চলছিল সেটার কারণে বহু কারখানা আমরা জানিও জুট চলে গেছে। সেটা তো আমাদের শিল্পাঞ্চলে দুটো বড়, একটা হচ্ছে এশিয়ার বিখ্যাত কাঁচ কারখানা পিলকিংটন, আর একটা সাইকেল কারখানা চলে গেছে। এবং কাঁচ কারখানার তো এখনো দেওয়ালগুলো আছে, ওটা সাইকেল কারখানা ইটটাও নেই। এবারে না, আমি চরণজিৎকে একটা প্রশ্ন করব। সে প্রশ্নটা হচ্ছে, আমি যেটা আসছিলাম মূল জায়গাটায়, এই যে বেসরকারি কারখানাগুলো তৈরি হয়েছে, আমি তাদের কর্পোরেট বলবো না, হয়তো বললাম না, কিন্তু তারা নিজেদের কর্পোরেট বলে না তা কিন্তু নয়। তারা যেভাবে ছাঁটাই করে দিতে পারে, যেভাবে নির্দয় ভাবে, আমি বলবো নির্মম ভাবে, এবং যেভাবে এক্সপ্লয়েট করে, তার জন্য কিন্তু কোনোভাবে কোনো আন্দোলন আমরা ট্রেড ইউনিয়নকে করতে দেখছি না। এটা কেন বলুন? এবার আপনারা কি ভবিষ্যতে আদৌ কিছু ভেবেছেন, বা আইএনটিসি কিছু ভেবেছে যে এটা ভবিষ্যতে কি করা যায়? দেখুন, এটা আমি আপনাকে বলছি, খুব মানে আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু আমি বলছি যে এর জন্য দায়ী কিন্তু ইউনিয়নের নেতারা, বিচক্ষণতার অভাব, এটা আপনি ধরে রাখুন। কারণ দেখুন, আজকে আমি চিত্তরঞ্জন নিয়ে শুরু করছি, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। চিত্তরঞ্জনে 80% কাজ শপে হতো, 20%। আচ্ছা, 1 মিনিট আপনাকে দাঁড়াচ্ছ, একজন কলার আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি লালপুর গ্রাম থেকে অভিজিৎ রোজ বলছি। বলুন, আপনার কি প্রশ্ন? আপনি শুনেছেন তো আমরা কি আজকে আমাদের আলোচনার বিষয়টা শুনেছেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন তাহলে, কি আপনার কি প্রশ্নটা বলুন। বলুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি থাকুন, আমাদের সঙ্গে শুনতে থাকুন। আপনি বুঝেছি আপনার কথার মধ্যে একটা প্রশ্ন লুকিয়ে আছে। সেই প্রশ্নটা অবশ্য, যদিও উত্তরটা রঞ্জিতা খুব ভালোই দিয়েছেন খানিক আগে, যে আমরা কাজ চাই না, চাকরি চাই। এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। আমি বলছিলাম, কিন্তু আসছি ওই প্রশ্নই আসছি, এই কথাটা আসবো এরপরে। যারা চাকরি করছে না, কাজ পেয়েছে যেরকম কাজ, এবং যেখানে এই কাজের জায়গায় অকাজ করতে হচ্ছে তাদের সম্পর্কে, সেখানে আপনি কি করবেন? দেখুন, আমি যেটা আপনাকে আগে বলছিলাম, যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 80% কাজ চিত্তরঞ্জনে প্রোডাকশন ভিত্তিক হতো, শপের মধ্যে হতো। 18,000 ওয়ার্কার ছিল, বিশ্বদেব কিছুক্ষণ আগেই বলেছে, আজকে 11,000-এ দাঁড়িয়েছে। ওয়ার্কারের দরকার নেই, কারণ ওখানে মিটিং করে আমরা বহুবার বলেছি, ওখানকার লোকাল নেতাদেরকে আমরা অনেক বোঝাবারও চেষ্টা করেছি, বিভিন্ন রকম ভাবে বলেছি যে দেখুন, যত মাল বাইরের থেকে আসবে, মানুষ প্রোডাকশন কম করবে, তত অফিসারদের পকেট ভারী হবে। এটা হচ্ছে ফর্মুলা রাজ্য, মানে গভর্নমেন্টের যে কারখানাগুলোতে। এইটাই যদি প্রোডাকশন শপের মধ্যে হতো, মালটা এনে যেমন আগে হতো, সেখানে হয়তো ওরা 10 পয়সা পেত, কিন্তু যখনই বাইরের থেকে মাল পারচেজ করে নিয়ে আসে, সেখানে ওদের পকেটে যায় 80% পয়সা। এইভাবে, এই জন্য এই যে কাজের যে কনসেপ্ট গুলো নষ্ট হচ্ছে, কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এইগুলো। তার মধ্যে ইউনিয়ন নেতারা ঠিক মতন আন্দোলন করতে পারছে না,
তারা ঠিক মতন ওটাকে প্রতিবাদ করতে পারছে না, রাস্তায় নামতে পারছে না। কেন 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 ওদের কি স্বার্থ আছে? হ্যাঁ, নিশ্চয়ই 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 আছে, নিশ্চয়ই আছে। কারণ দেখুন অফিসাররা কি করেছে, যেমন উনি বলছেন যে ওই যে কার্ড পাঞ্চিং এর ব্যাপারে আন্দোলন করেছে যে এটা যেন না হয়, তার কারণ কি? অফিসাররা মন থেকে চায়, উপর থেকে যদি চাপও আসে অফিসাররা চায় যে এটা না হয়, কারণ ওয়ার্কাররা যদি কারখানার মধ্যে থাকে তাহলে তো সে আন্দোলন করবে, কাজ দিতে হবে। সে তো কাজ দাও বলে চিৎকার করবে, তুমি হাজরি দাও, বাড়ি চলে যাও, আমরা যা করছি আমাদের করতে দাও। এইটাই হচ্ছে মেন কারণ। বুঝতে পেরেছি, যেটা সার্বিক অবক্ষয় যাকে বলে, সেই সার্বিক অবক্ষয়টা অনেকদিন আগেই শুরু হয়েছে এবং এইটা আমাদের দেশের যে মরাল ফ্যাব্রিক, আমাদের যে নৈতিক বোধ, সেটার অবক্ষয় বলা যেতে পারে। সেই বোধটার যে অবক্ষয় হচ্ছে সেটা সর্বক্ষেত্রেই কি দেখতে পাচ্ছি আমরা। যখন একটা সময় ছিল এই সমস্ত জায়গায়, হলদিয়া হোক, হলদিয়া তো অনেক পরে, হলদিয়ার আগে কল্যাণী হোক, আসানসোল হোক, দুর্গাপুর হোক, হাওড়া হোক, এই সমস্ত জায়গায় একটা সাংস্কৃতিক ক্ষেত্র যথেষ্ট ব্যাপ্ত হয়েছিল, বিস্তৃত হয়েছিল। সেটা কি আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে এই কারণে? রঞ্জিতা যেহেতু সংস্কৃতির সঙ্গে বিভিন্নভাবে জড়িত, লেখালেখির ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে জড়িত, রঞ্জিতার কাছে আমি আসবো এই বলে জিজ্ঞাসা করব যে এই যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যে অন্তর্জলিটা ঘটে গেল, যে মরে যাওয়ার দিন এসে গেল প্রায়, তার জন্য কি সংস্কৃতিটাও আমাদের শেষ হয়ে যাচ্ছে? খুব ভালো প্রশ্ন করছেন। আচ্ছা রঞ্জিতা, এক সেকেন্ড, তার আগে আমরা একটু হলদিয়াটা আমাদের একটু জিজ্ঞেস করি। বেশ বেশ। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, হলদিয়াতে শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা একটু পরে আসছি, বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে। আমি এবারে রঞ্জিত দা যে প্রশ্নটা আপনাকে করেছি, আপনি একটু উত্তরটা দিন। প্রশ্নটা আমার মনে সবসময় আসে, এটা খোঁচা দেয়। দেখো, এটার সূত্রটা একটুখানি বলে সুবিধা হবে তোমাকে। বলছি প্রথমত যে তোমরা বলছো না রাষ্ট্রায়ত্তের অন্তর্জলি, এতে কি মানে আমরা খুব দুঃখিত হচ্ছি? দুঃখিত হবো কি উচিত? এই প্রশ্নটা না জানলে আমরা যেটাকে বলছো সংস্কৃতি বলতে ধরো গান বাজনা সাহিত্য ইত্যাদি গোটা, সেটার নামও শিল্প সংস্কৃতি বা ছবি আঁকা বা ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে সেটা এই জায়গা থেকে নির্ভর করে। যে খেলাধুলা সেটা ওই সংস্কৃতির মধ্যে যখন পড়ে, সেক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত শিল্পের রমরমা থাকাতে এই ধরনের শিল্প ভালো হয়েছে এটা আমার কিন্তু মনে হয়নি। আচ্ছা, ধরো কারানগরী বিশ্বরা জানে, মানে চিত্তরঞ্জনের তোমরা একদম একদম যখন লেখা হচ্ছে একটা অত্যুৎকৃষ্ট উপন্যাস, শুধু খালি তদানীন্তন চিত্তরঞ্জনের মানুষের ওপর অত্যাচার বললে হবে না, একটা উপন্যাস হিসাবে কিন্তু কারানগরী চিত্তরঞ্জন অমল দাশগুপ্ত লিখলেন, তাকে বের করে দেওয়া হলো চিত্তরঞ্জন শহর থেকে। প্রফুল্ল সিংহ ধরো কয়লাখনি নিয়ে নিম সাহিত্য নিয়ে বিমান দা করলেন, নিম সাহিত্য তৈরি, বিকাশ দার মতন শিল্পী ছিলেন, বিকাশ দার শিল্পী ছিলেন, সত্যেন দা। এটার একটা আলাদা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেশভাগের পর বিশেষ করে দুর্গাপুর, আসানসোল আগে থেকে ছিল, কোরিয়ারি ছাড়াও অন্যান্য ইস্কো অনেক আগের কারখানা। দুর্গাপুরের চেহারাটা একটু আলাদা হয়েছিল। দেশভাগের পর বহু লোক এখানে এসে নতুন করে একটা জীবন শুরু করছিল, যে তার কিছুটা উপার্জনের সঙ্গে সঙ্গে তার অন্যান্য শিল্পের বিকাশগুলো স্বাভাবিকভাবে ঘটে গেছে। এটার জন্য রাষ্ট্রায়ত্ত শিল্প থাকা বা না, কিছু কিছু পেট্রোনাইজেশন হয়েছে, সেই পেট্রোনাইজেশন সবসময় করেছে। তোমরা দেখেছো বিভিন্ন বড় বড় গানের আসর বসিয়েছে, কে আইটিসি বসিয়েছে, সেল বসায়নি। আমি বলছি যে সুতরাং ওভাবে জিনিসটা হয় না। কিন্তু শিল্প প্রশ্নটা খুব জরুরি এই জন্য যে রাষ্ট্রায়ত্তের অন্তর্জলি এই যে তোমরা বলছি, আমরা আলোচনা করছি, রাষ্ট্রায়ত্ত হলে ক্ষতিটা কি, বা আমরা কি বাঁচাতে চাইছি, কি বাঁচানো কি উচিত? মানে এই প্রশ্নটা ঠিকই বলেছেন। এটা তবে মানে আমি এই প্রশ্নটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে চাইছিলাম। সেটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত শিল্পে, মানে আপনি যেখানে শুরুতেই আপনি বলেছিলেন যে আমার চাকরির নিশ্চয়তা আছে, চাকরির বাইরে গিয়ে আমি আর কি করতে পারি, সেখানে কিন্তু এই নাটক, সংস্কৃতি, কবিতা আবৃত্তি, গান বাজনা, সিনে ক্লাব, সিনে মুভমেন্ট সব, এবং এর সাথে কিন্তু মানে আমি অন্তত গৌতমের এই প্রশ্নে অবশ্যই বলবো যে রাষ্ট্রায়ত্তের অন্তর্জলির সাথে সাথে এই সব শিল্পগুলো ধ্বংস হচ্ছে আমার মনে। এবং আমি উদাহরণ দিই, আপনি কাউন্টার করতে পারবেন। আমি উদাহরণ দিই, শুধু চিত্তরঞ্জন শহর, সেন্ট্রালে শহর, কুলটি, বার্নপুর এবং আসানসোল, আমাদের
36টা নাটকের দল ছিল যারা ওয়ান অ্যাক্ট ড্রামা সারা বছর ধরে এবং পূর্ণাঙ্গ ড্রামা করতেন, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে সব ভাষায় প্রতিযোগিতায় পুরস্কৃত হয়ে এসছেন, যার মধ্যে চরণজিতের ওখানে সুনীল দাস ছিলেন। চরণজিৎ নিজেও সেই নাটকে গিয়ে গান গেয়ে এসেছিলেন বেনারসে। তো ও সুনীল ভট্টাচার্যের মতো অযান্ত্রিকের যে অভিনেতা, তিনি তো সেখান থেকে উঠে এসেছেন। এরকম অনেক লোকের নাম বলা যায়। আজকে এই 36টা টিমের মধ্যে নাটক নিয়ে আমি সাম্প্রতিককালে একটা লেখা লিখতে গিয়ে আমি দেখলাম 11টা টিম বেঁচে আছে, এবং আগে যেখানে টিকিট কেটে 1400 লোক বসতো আর দুই দিকে হলের চারিপাশে লোক দাঁড়িয়ে দেখতো, আজকে বিনা পয়সায় 100টা লোক জোগাড় করা যাচ্ছে না। এর দুটো কারণ, একটা হচ্ছে শিল্পের অন্তর্জলি যাত্রা, মানে আমার যদি আয়ের উৎসই না থাকে, যেটা এক্ষুনি বলা হচ্ছিল যে প্রাইভেট কোম্পানিতে আমি যদি 5000 টাকা মাইনে পাই, আমি সংসার চালাবো কি করে, আমি তো সেইটা ভাববো না, আমার সংস্কৃতি ভাববো, ফলে আমাকে সেখানে সে গিলে খাচ্ছে। আর দ্বিতীয়ত, যে যারা সাংস্কৃতিক আন্দোলনগুলোর সাথে যুক্ত ছিল তাদের একটা বড় ধরনের অবসর, ভিন রাজ্য থেকে অন্যরা এসছেন, তাদের সংখ্যাটা অনেক বেশি, অন্তত আমার শিল্পাঞ্চলে আমি বলতে পারি। এইটুকু জায়গা নিয়ে গোটাটা বলছি না, আমি সারা প্রসঙ্গটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে বলে অসুবিধা। গোটা পশ্চিমবঙ্গে, শুধু আসানসোল না, গোটা পশ্চিমবঙ্গের নাটক চেহারা কবে পাল্টে গেল। নাটক কি হয়েছে পশ্চিমবঙ্গের নাটক, কিছু ব্যতিক্রমের কথা আমি জানি, সেটা বাদ দিয়ে, যে মজদুরের কথা, কৃষকের কথা, শেষ সময় মুষ্টিবদ্ধ হাত এবং লাল সূর্য। 77 সালে বামফ্রন্ট আসার পর এরা সবাই দেখছে সে কি, যে কথা বলছে তাই তো বামফ্রন্টের বিরুদ্ধে চলে যাচ্ছে। সুতরাং গুটিয়ে গেল নাটক। এই জন্য গুটিয়ে যায়নি যে রাষ্ট্রীয় শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। নাটক আন্দোলন বলে যেটাকে পরিচিত করে দেওয়া হচ্ছিল, এটা নাটক আন্দোলন। সমমিত্রের নাটকটাকে নাট্য আন্দোলন বলছিল না এই লোকগুলো। ঠিক, আপনি যেটা বলেছেন রঞ্জিত, এটা আমিও খুব একমত এই কথাটা। আমি একজনের কথা বলছি, আমি বলছি যে শিল্প যেগুলো রাষ্ট্রীয় শিল্প, এটাতে কি হতো, সারাদিন শ্রমিক খেটে খুটে আসতো, সন্ধ্যাবেলায় সময় থাকতো, কোথাও একটা কালচারাল প্রোগ্রাম করতো, কোথাও নাটক করতো। আমি কিন্তু শুনিনি কোথাও যে বাঁকুড়াতে অমুক গ্রামে একটা বড় নাট্য সংস্থা আছে, কারণ আমি নাটকের সঙ্গে জড়িয়ে আছি বিগত 30 বছর ধরে, বাংলা নাটকের সঙ্গে আমি ব্যাপারটা ভালো করে জানি। আমরা যখনই কোথাও প্রতিযোগিতায় যেতাম, আমরা কুলটিতে যেতাম, আমরা সিন্দ্রিতে যেতাম, আমরা ধানবাদে যেতাম না, কিন্তু সিন্দ্রিতে যেতাম। ঠিক আছে, আমরা রাঁচিতে।